আমরা অনেক আগে থেকেই ক্লিয়ার, মাদ্রিদে একজন টনি ক্রুজের রিপ্লেস প্রয়োজন, মাদ্রিদে একজন লুকা মডরিচের রিপ্লেস প্রয়োজন। বাট আমাদের মাদ্রিদ বোর্ড, আমাদের ফ্লোরেন্তিনো পেরেজ, ওনারা এসব নিয়ে মাথা ঘামাইতেছে না। বাট এখন যখন সিজনের মাঝখানে আইসা কোচ স্যাক করতে হয়েছে, বাজে পারফরমেন্স দেখতেছে, তখন আমাদের বোর্ডের মাথায় ঢুকছে যে অ্যাকচুয়ালি আমাদের একজন মিডফিল্ডার প্রয়োজন। আমাদের ম্যানেজমেন্টের মাথায় এইটা ঢুকছে, এরা রিয়েলাইজ করতেছে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম আমাদের মিডফিল্ডে। একজন মিডফিল্ডার ছাড়া, একজন প্রপার ক্রিয়েটর ছাড়া আমাদের মিডফিল্ড সেট হইতেছে না, আমাদের টিম সেট হইতেছে না, আমাদের মিডের টেম্পো সেট হইতেছে না, আমাদের মিড ব্যালেন্স পাইতেছে না। ফাইনালি ফ্লোরেন্তিনো পেরেজ বুঝতে পারছে আমাদের টিমে ব্যালেন্স নাই, আমাদের এমন একজন মিডফিল্ডার প্রয়োজন যে মিডের টেম্পো কন্ট্রোল করবে, আমাদের টিমের ব্যালেন্স কন্ট্রোল করবে, মিড থেকে বল পাস করবে, মিড থেকে বল লং পাস করবে, মিড থেকে নিজের প্লেয়ারদেরকে কন্ট্রোল করবে, নিজের প্লেয়ারদেরকে খুঁজে বাইর করবে। মোট কথায় আমাদের এমন একজন প্লেয়ার প্রয়োজন, এমন একজন মিডফিল্ডার প্রয়োজন যে টিমের সম্পূর্ণ ব্যালেন্স কন্ট্রোল করবে। টনি ক্রুজ যখন রিয়াল মাদ্রিদ ছাড়ছে তখন আমরা চাইছিলাম, আমরা হোপ করছিলাম মাদ্রিদ হয়তো টনি ক্রুজের রিপ্লেস সাইন করবে। বাট আমাদের ফ্লোরেন্তিনো পেরেজ, ওনার কথা হইতেছে আমার কাছে যা আছে সবাই ক্রিয়েটিভ, এদেরকে নিয়ে ভাই চালায় যাও, এদেরকে নিয়েই আমরা চ্যাম্পিয়ন্স লিগ সব কিছু উইন হয়ে যাব। বাট সিজনের মাঝখানে আইসা এখন কুল পাইতেছে না। আমরা অলরেডি সুপার কোপা হারাইছি, আমরা কোপা ডেল রের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিচ্ছি, লা লিগার পয়েন্ট টেবিলে আমরা 2 নম্বরে। হ্যাঁ, আমরা একটা পজিশনে ভালো আছি, ওইটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। বাট রাইট নাও আমাদের কাছে তেমন আহামরি, তেমন অভিজ্ঞ কোনো কোচ নাই। আমরা আলভারোকে দিয়ে কন্টিনিউ করতেছি, হ্যাঁ আমরা পারফরমেন্স ভালো পাইতেছি, বাট আমাদের মিডফিল্ডার প্রয়োজন, আমাদের ক্রিয়েটর প্রয়োজন, ম্যাচ কন্ট্রোল করার মতো একজন প্লেয়ার প্রয়োজন। আমরা শুধুমাত্র এই সিজন না, আমরা গত সিজনে এটার পাইছি, বুঝতে পারছি আমাদের যে মিডফিল্ডারের ঘাটতি আছে, আমাদের যে মিডফিল্ডে ঘাটতি আছে, টনি ক্রুজের যে একটা ঘাটতি, ওইটা যে আমাদেরকে ভোগাইতেছে, ওইটা আমরা লাস্ট সিজনই বুঝছি। বাট আমাদের ম্যানেজমেন্ট না বুঝলে তো আর কিছু করার নাই। এখন সিজনের মাঝখানে আইসা যখন বার্নাবাউতে বসে শুনতে হইতেছে, দর্শকদের মুখ থেকে শুনতে হইতেছে পেরেজ রিজাইন করো, প্লেয়ারদেরকে বু দিতেছে, তখন আমাদের ম্যানেজমেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ রিয়েলাইজ করছে ভাই মিস্টেক তাহলে আমাদের, মিস্টেক আমাদের প্লেয়ারদের না, মিস্টেক আমাদের কোচের না, মিস্টেক আমাদের। আমরা একজন প্রপার, একজন কোয়ালিটিফুল, একজন ম্যাচ কন্ট্রোলার সাইন করাই নাই। আমাদের মিড কন্ট্রোল করার মতো, আমাদের ম্যাচের টেম্পো চেঞ্জ করার মতো, টেম্পো কন্ট্রোল করার মতো, আমাদের টিমে ব্যালেন্স নিয়ে আসার মতো একজন মিডফিল্ডার আমাদের প্রয়োজন, যেটা এই মুহূর্তে ফ্লোরেন্তিনো পেরেজের মাথায় ঢুকছে। যার কারণে রিয়াল মাদ্রিদ এখন মিডফিল্ডার খুঁজতেছে। তবে এই মুহূর্তে কিছু নাম আসতেছে, রিউমার্স হইতেছে, তার মধ্যে সবথেকে বেশি হাইপ, যেটা হাইপ বলতে হাইপ না, এটা রিয়েলিটি, রিয়াল মাদ্রিদ ইন্টারেস্টেড এমন রিপোর্টও আমরা পাইছি। আর ওইটা হইতেছে ভিতিনা। হ্যাঁ, ভিতিনা টনি ক্রুজের 100% দিবে না, কোনো মিডফিল্ডারই দিতে পারবে না। বাট ভিতিনাকে দিয়ে আপনি মিড কন্ট্রোল করাইতে পারবেন। আমাদের যেই টাইপের মিডফিল্ডার প্রয়োজন, ভিতিনা আমাদের ওই টাইপের সার্ভিস দিবে। ভিতিনা আপনার মিড কন্ট্রোল করবে, ভিতিনা আপনার টিমের ব্যালেন্স রাখবে, আপনার মিডের টেম্পো সেট করবে, চান্সেস ক্রিয়েট করবে। তবে এই মুহূর্তে ভিতিনার সাইনিংটা ইম্পসিবল বলতে পারেন। ইম্পসিবল কেন? দেখেন, পিএসজির সাথে ভিতিনার যে চুক্তি, ওইটা 2029 পর্যন্ত। এর উপর তার একটা রিলিজ ক্লোজ আছে, ওইটা 135 মিলিয়ন ইউরোর মতো। বাট কিছু রিপোর্টের হিসেবে যে 135 মিলিয়ন ইউরো, ওইটা এখন পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই। তবে রিপোর্ট এমনটা বলতেছে, আমি কোনো অথেন্টিক সোর্স থেকে পাই নাই, বাট কিছু রিপোর্টে এমনটা উল্লেখ করছে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে তার যে রিলিজ ক্লোজ, ওইটা 90 মিলিয়ন ইউরোতে অ্যাক্টিভ হবে। বাট এটা কতটুকু সত্য আমি জানি না। এখন রিলিজ ক্লোজ যদি 90 মিলিয়ন ইউরো হয়, তাহলে সব মিলে রিয়াল মাদ্রিদকে
মিলিয়ন ইউরো ইনভেস্ট করতে হবে। এখন মেন কথা হইতেছে প্যারেজ কি 100 মিলিয়ন ইউরোর সাইনিংয়ে যাবে, যেখানে উনি বড় বড় সুপারস্টার ফ্রিতে নিয়ে আসার জন্য বসে থাকে। এখন প্যারেজ মিডফিল্ডে 100 মিলিয়ন ইউরো ইনভেস্ট করবে কি না, এটা ভাই সব থেকে বড় প্রশ্ন দাঁড় করাইতেছে। এরপর রিয়াল মাদ্রিদ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে এরা ভিতিনার এজেন্টের সাথে কথা বলবে, বাট এমন কোনো রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাই নাই যে এজেন্টের সাথে যোগাযোগ করছে বা যোগাযোগ করার ট্রাই করতেছে। এরপর এখানে আরও কথা আছে, ভিতিনা যদি পিএসজিতে স্টে করতে চায় রিয়াল মাদ্রিদ কখনোই সাইন করাইতে পারবে না, কারণ পিএসজি ভিতিনার মতো প্লেয়ার ভাই এরা ছেড়ে দিবে না। এরা ভিতিনাকে নিয়ে লং টার্মের চিন্তা ভাবনা করবে। বাট মাদ্রিদের যে ভিতিনার প্রয়োজন আছে এটা যদি ফ্লোরেন্তিনো পেরেজ চিন্তা করে বা বোঝে তাহলেই হলো। আমরা যেটা চিন্তা করে বসে আছি, যতটা ইজি মনে করতেছি, নাম নিয়ে নিল, প্লেয়ারকে অফার করলো, প্লেয়ার চলে আসলো, এমনও না। এখানে অনেক স্টোরি হবে, বিশেষ করে পিএসজির সাথে রিয়াল মাদ্রিদের ট্রান্সফারের যে সম্পর্ক এটা তেমন ভালোও না, যেটা আমরা এমবাপ্পের সময় দেখছি। এরপর এখানে আরও একজন প্লেয়ারকে নিয়ে সব থেকে বেশি হাইপ হইতেছে, অ্যাঞ্জো ফার্নান্দেজ। আমি অ্যাঞ্জো ফার্নান্দেজকে নিয়ে কথা বলবো। দেখেন, জাভি আলোনসো যখন রিয়াল মাদ্রিদে জয়েন করছিল তিনি কিন্তু তখন কিছু মিডফিল্ডার ডিমান্ড করছিল। কিছু বলতে উনি মিডফিল্ডার ডিমান্ড করছিল, ওই লিস্টে একজন মিডফিল্ডার ছিল, ওইটা হচ্ছে নিকো বারেলা, যে ইন্টার মিলানে খেলে। ইভেন ওই সময়টাতে ওই মুমেন্টে বারেলাও মোটামুটি ডিসাইড করছিল সে ইন্টার মিলান ছাইড়া দিবে, যেহেতু ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে 2বার মেবি ফাইনালে হারছে। এখন সে চিন্তা করছে আমি নতুন ক্লাবে যাব, আমি নতুন কিছু চাই। বাট তখন ইন্টার মিলান কিন্তু তাকে নিয়ে আবার পরিকল্পনা করা শুরু করছে, তাকে ইন্টার মিলানের মেন ফোকাস বানায় রাখছে। এখন আপনারা বলতে পারেন বারেলা কেমন প্লেয়ার, কেমন মিডফিল্ডার, কোন টাইপের মিডফিল্ডার যে রিয়াল মাদ্রিদ ইন্টারেস্টেড হবে, বা জাভি আলোনসো তার জন্য রিয়াল মাদ্রিদ বোর্ডের সাথে কথা বলছে। দেখেন, আপনারা যদি বারেলার ম্যাচ দেখে থাকেন, কন্টিনিউ ইন্টার মিলানকে ফলো করেন, তাহলে বুঝতে পারবেন বারেলা কেমন টাইপের মিডফিল্ডার। তাকে দিয়ে আপনি মিড কন্ট্রোল করাইতে পারবেন, তাকে দিয়ে আপনি 100% না হোক মিড কন্ট্রোল করাইতে পারবেন, টিমে ব্যালেন্স নিয়ে আসতে পারবেন। আর তাকে সাইন করাতে হলে তেমন আহামরি অ্যামাউন্টেরও প্রয়োজন পড়বে না। এখন যে অবস্থা মাদ্রিদ যদি বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করতে না চায় তাহলে কম রেঞ্জের মধ্যে বারেলা ওকে, নাইম আমার চেয়ে কানামা ভালো, অন্তত একজন কন্ট্রোলার তো পাবেন। এরপর আরও একজন প্লেয়ার ছিল যাকে নিয়ে লাস্ট ট্রান্সফার উইন্ডোতে কথা হয়েছিল, অ্যাঞ্জেলো স্টিলার। দেখেন, এই নামটা টনি ক্রুজের সাজেস্ট করা। আমি এটা নিয়ে আগেও কথা বলছিলাম। টনি ক্রুজ রিয়াল মাদ্রিদকে সাজেস্ট করছিল অ্যাঞ্জেলো স্টিলারকে সাইন করানোর জন্য। বাট ওই সময়টাতে, ওই মুমেন্টে ওইটা ইম্পসিবল ছিল, তখন তার রিলিজ ক্লোজ অ্যাক্টিভ ছিল না। আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে রিলিজ ক্লোজ যখন অ্যাক্টিভ হবে তখন চাইলে কিন্তু রিয়াল মাদ্রিদ সাইন করাইতে পারবে। আর তার রিলিজ ক্লোজ যেটা যতটুকু আমরা জানতে পারছি, যতটুকু তথ্য পাইছি, 36 মিলিয়ন ইউরো সামথিং, সব মিলিয়ে ধরে নিন 40 মিলিয়ন ইউরো। এটা বেশি কিছু না, রিয়াল মাদ্রিদের জন্য 40 মিলিয়ন ইউরো কিছুই না। আর যদি রিয়াল মাদ্রিদ ইন্টারেস্টেড হয়, আই থিঙ্ক স্টিলার রিয়াল মাদ্রিদের মিডের জন্য পারফেক্ট হইতে পারে। এখন এখানে আমি আরও একটা ব্যাপার ক্লিয়ার করি, স্টিলার এবং বারেলা এরা সেম টাইপের মিডফিল্ডার, যেটা আমার মনে হইতেছে। এখন আমি যদি আপনাদেরকে এই দুইজনের অ্যাট্রিবিউট ওভারভিউটা দেখাই, তাহলে আপনারা দেখেন একদম কাছাকাছি, তাদের টাচেস, চান্সেস ক্রিয়েশন, অ্যারিয়াল উইন সব মোটামুটি বলতে পারেন সিমিলার। বাট শর্টস অ্যাটাম্পে বারেলা কিন্তু স্টিলার থেকে অনেক বেশি এগিয়ে আছে। এখন এদের সাথে যদি আমি অ্যাঞ্জো ফার্নান্দেজকে অ্যাড করি, যেহেতু অ্যাঞ্জোকে নিয়ে কথা হইতেছে, দেখেন অ্যাঞ্জো ফার্নান্দেজের ডিফেন্সিভ কন্ট্রিবিউশন খুবই কম, বাট চান্সেস ক্রিয়েশন, অ্যাটাক, টাচেস সব কিছুতেই এই দুজন থেকে কিন্তু অ্যাঞ্জো অনেক বেশি এগিয়ে আছে।
এখন আমি যদি এখানে এনজোর সাথে ভিতিনাকে নেই তাহলে দেখবেন একদমই কাছাকাছি। বাট ভিতিনা যেমন নিজ থেকে তার ক্রিয়েটিভিটি দেখায়, নিজের ক্রিয়েটিভিটির উপর ভরসা করে, নিজ থেকে ক্রিয়েট করার ট্রাই করে, বাট এনজো এখানে একটু পিছিয়ে থাকবে। কারণ এনজো এমন একজন প্লেয়ার যাকে চালাইতে হলে আপনার আরও একজন প্লেয়ার প্রয়োজন হবে। আমি যতটুকু বুঝতে পারছি চেলসির ম্যাচ দেখার পর, আপনারা মানেন না মানেন ওইটা আপনাদের ব্যাপার, বাট এনজোকে চালাইতেছে কাসাইডো। এই যে এনজো টপনচ পারফরমেন্স করতেছে, এখানে কাসাইডোর অনেক বড় অবদান আছে। এখন এই যে কাসাইডো আর এনজো ফার্নান্দেজ, এই দুইজন চেলসির মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার, আর এই দুইজন যেভাবে খেলতেছে এদের কম্বিনেশন খুব ভালো, এরা দুইজন দুইজনকে হেল্প করতেছে। এখন এনজো ফার্নান্দেজ যে টপনচ পারফরমেন্স দিতেছে, এর পেছনে কিছুটা হলেও কাসাইডোর অবদান আছে। এনজো ফার্নান্দেজকে সাইন করানোর আগে, মাদ্রিদে আনার আগে রিয়াল মাদ্রিদকে কি করতে হবে? একজন কাসাইডো সাইন করাতে হবে, একজন কাসাইডো টাইপের প্লেয়ার আনতে হবে যে এনজোকে সাপোর্ট দিবে। আমি এনজোকে পিছিয়ে রাখতেছি না। এনজো আসলে রিয়াল মাদ্রিদের মিড একদম টপনচ হয়ে যাবে। এনজো ফার্নান্দেজের পাসিং কোয়ালিটি টপনচ, কুইক ডিসিশন নিতে পারে, বল হোল্ড করতে পারে, কুইক অ্যাটাক করতে পারে। বাট এনজোকে রিয়াল মাদ্রিদে আনার আগে আমি যেটা বলছি, একজন কাসাইডো প্রয়োজন যে এনজো ফার্নান্দেজকে ফুল সাপোর্ট দিবে, যেমনটা আর্দা গুলার কিলিয়ান এমবাপ্পেকে দিতেছে। এমন না হলে এনজোকে আইনা ভাই লাভ নাই। এরপর রদ্রির যে ব্যাপারটা, ওইটাও একটু আমার ডাউট হইতেছে। ডাউট বলতে কিছু রিপোর্ট হয়েছে যে রিয়াল মাদ্রিদ রদ্রির এজেন্টের সাথে কথা বলছে, তারা সামার ট্রান্সফার উইন্ডোতে রদ্রির জন্য যাইতে পারে। বাট রাইট নাও আমি রদ্রিকে সাইন করানোর বিপক্ষে। ভাই বেশি দিন হয় নাই এসিএল থেকে ব্যাক করছে, এর উপর বয়স চিন্তা করেন অলমোস্ট 30। রদ্রি আপনাকে কয় সিজন সার্ভিস দিবে? আর এসিএল থেকে ব্যাক করা কোনো প্লেয়ার আপনাকে 100% সার্ভিস দিতে পারবে না। আমরা সিটির ম্যাচগুলোতে দেখতেছি। হ্যাঁ, আপনারা বলতে পারেন রদ্রির যে ডিফেন্সিভ কন্ট্রিবিউশন ওইটা ভিতিনা থেকে অনেক ভালো, রদ্রি আপনার মিড কন্ট্রোল করতে পারবে। বাট একজন প্লেয়ার যে এসিএল থেকে ব্যাক করছে, যার বয়স অলমোস্ট 30, তার পেছনে রিয়াল মাদ্রিদ ঘুরতেছে, এটা ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না। পেরেজ এত বোকা না যে রদ্রির জন্য 100 মিলিয়ন ইউরো ইনভেস্ট করবে। 2-3 সিজনের জন্য 100 মিলিয়ন ইউরো পেরেজ কখনো ইনভেস্ট করবে না। যদি ইনভেস্ট করতে হয় আপনারা ভিতিনার পিছে করেন, যদি 100 মিলিয়ন ইউরো ইনভেস্ট করতে হয় আপনারা এনজো ফার্নান্দেজের পিছে করেন, যারা আপনার ফিউচার পরিকল্পনায় থাকতে পারবে, আপনি তাদেরকে ফিউচার পরিকল্পনায় রাখতে পারবেন। এখন বাকিটা আমাদের ম্যানেজমেন্টের হাতে। তবে ম্যানেজমেন্ট এখন বুঝতে পারতেছে, সিজনের মাঝখানে এসে বুঝতে পারতেছে আমাদের একজন মিডফিল্ডার প্রয়োজন, আমাদের টনি ক্রুজের রিপ্লেস প্রয়োজন, আমাদের লুকা মডরিচের রিপ্লেস প্রয়োজন। এখন দেখা যাক রিয়াল মাদ্রিদ কোন সিদ্ধান্তে যায়, ফ্লোরেন্তিনো পেরেজ কোন সিদ্ধান্তে যায়।